Good morning, my dear students. How are you? I hope you are well. I am Komal Kumar Saha, India from India House. I know you are totally untouched with us. You also know that all the classes are taken online. So we take a decision to take all the classes online. It will be very helpful to you. Today I am going to discuss about the topic tag question with you, which is a part of second English second. Let's discuss the topic. Before going to discuss the topic, we will know about the appropriate definition of tag question. তাহলে আমরা এখানে আজকে শিখব এই ট্যাগ কোশ্চেনটা কি। ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। কনভারসেশনের সময় যে প্রশ্নগুলো জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ওয়ার্ড বা সেন্টেন্সে যে সমন্বয়সূচক চিহ্নটাও ব্যবহার করা হয় তাকে বলা হবে ট্যাগ কোশ্চেন। আমরা এখানে ট্যাগ কোশ্চেনের বিভিন্ন রুলস ফলো করতে পারবো। বিভিন্ন রুলস ফলো করার মাধ্যমে তোমরা জানতে পারবে ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হবে এবং এতে 5 মার্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই 5 মার্ক ইজিলি ক্যারি করতে পারবে। আমরা প্রথমে ট্যাগ কোশ্চেনের কিছু ফর্মুলা জানবো যেটা তোমাকে অবশ্যই হেল্প করবে। ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা এমন হতে পারে, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নিব। দ্বিতীয়তে আমরা নিতে পারবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এটা নেগেটিভ করব এবং যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা এটা অ্যাফার্মেটিভ। 3 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। একটা সাবজেক্ট হবে অথবা প্রোনাউনও বলতে হবে, প্রোনাউন নিতে হবে। এখন আমরা দেখো ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু নেগেটিভ শর্ট ফর্ম আছে। শর্ট ফর্মগুলো আমরা জানবো। দেখো শর্ট ফর্মগুলো, আমরা যদি এখানে শর্ট ফর্ম দেখাই ডু নট, সেটা আমরা পরিণত করতে পারবো ডন্ট। যদি বলা হয় ইজ নট, সেটাতে আসতে পারে ইজেন্ট। যদি বলা হয় ওয়াজ নট, সেটা আমরা কিন্তু করতে পারবো ওয়াজেন্ট। এভাবে আরো আছে, যেরকম উইল নট, ওল্ড হতে পারে, শ্যাল নট, স্ট্যান্ড হতে পারে। এরকমই আমরা ট্যাগ কোশ্চেনের শর্ট ফর্মগুলো পাবো এখানে। ট্যাগ কোশ্চেন করতে গেলে যে আমাদের কিছু রুলস আছে সেগুলো আমরা এখন দেখব। রুলস নাম্বার 1, 1 নম্বর রুল তোমরা ইউজ করতে পারবে। প্রথমে আমরা জানবো যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি, প্রথমে একটু মনে করি। অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব এবং নেগেটিভকে আমরা অবশ্যই অ্যাফার্মেটিভে পরিণত করব। আমি তোমার শর্ট ফর্মে লিখে দিচ্ছি। তাহলে এটা আমরা একটা एग्जांपल দিতে পারি, তাই না? एग्जांपलটা দাও। एग्जांपल I was right. এই সেন্টেন্স দেওয়ার পরে প্রথমে আমরা কিন্তু
সেন্টেন্সটাকে লিখব। লেখার পর একটা কমা দিব, কমার পরে ড্যাশ যে চিহ্নটা আছে না, এখানে আমরা ট্যাগ করব। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে, দেওয়ার পরে দেখো সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। তাহলে সেন্টেন্সটা আমরা জানা আছে এখানে আই ওয়াজ রাইটিং, তাহলে এটা অবশ্যই অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে সেটাকে আমরা প্রথমে তোমাদের রুলস দেখেছি কিন্তু অক্সিলারি, তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে আমরা নেগেটিভ করব, তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ করে দিই, নটটা যোগ করে দাও। এটা আমি শুধুমাত্র কিন্তু শর্ট ফর্ম দেখাইছি, দেখো এত ওয়াজ নটটা শর্ট ফর্ম কিন্তু আমি দেখাইছি, শর্ট ফর্ম ওয়াজ নট। এখন দেখবো আমরা 3 নম্বরে কি লেখা আছে, সাবজেক্ট হবে অথবা তুমি প্রোনাউন লিখতে পারো যে কোনো একটা। তাহলে এখানে সাবজেক্ট আছে আই, প্রোনাউনটা আই, সেম আই লিখতে পারো। শেষে একটা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে হবে, এটা গেল 1 নম্বর। সেকেন্ড রুল দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ বসবে। তাহলে এখানে আমি লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এখানে সংক্ষেপে লিখব, তাহলে আমরা ইম্পারেটিভ যখন সেন্টেন্স পাবো আমরা ট্যাগ করছি না, তখন আমরা অবশ্যই উইল ইউ বসাবো। তাহলে একটা এক্সাম্পল দিই, ডু ইট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটাকে কি করব, ইম্পারেটিভ সেন্টেন্স যখন পাই যাবো তখন আমরা এটাকে অবশ্যই উইল ইউ বসাবো। তাহলে প্রথমে আমরা লিখব ডু ইট, আমাদের উইল, ব্যাস হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে আমরা উইল বসাবো। এখন চলে আসো 3 নম্বর রুল 3, আমরা এটা মুছে দিই তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। এবার রুলস দেখো 3, লেস থাকলে সেন্টেন্সে লেস থাকলে তুমি শ্যাল উইল দিতে পারো, ট্যাগ করতে। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি করে দিতে পারবো। এক্সাম্পল দাও, লেটস গো। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা তুলতে হবে, লেটস গো, কমা দাও, কি হবে শ্যাল উইল। যেহেতু একটা লেটস আছে আমরা আগেই বলছি লেটস থাকলে শ্যাল উইল বসবে, শ্যাল উইল দিয়ে দাও। এটা হয়ে গেল 3 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, যার যেখানে প্রবলেম হবে তোমরা আমার সাথে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, স্যার আমি এটা বুঝতে পারিনি বা এটা কেমন করে, তখন আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের আমি বুঝিয়ে দেবো। দেখো আমি শর্ট ফর্মটা বুঝতে পারি। এবার 4 নম্বর রুলে চলে যাও। 4 নম্বর রুলে দেখো, যত প্রকার থিং থাকবে, যত প্রকার থিং থাকবে সাবজেক্ট আর প্রোনাউন হিসাবে ইট নিলাম। যেরকম দেখো এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, থাকলে আমরা কি করবো, প্রোনাউন ইট নিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। এক্সাম্পল দেখো, তাহলে প্রথমে তুমি এখানে এক্সাম্পল দেখো, নাথিং ক্যান হ্যাপেন। তাহলে প্রথমে লিখবো নাথিং, তারপর লিখবো ক্যান, তারপর লিখবো হ্যাপেন। এখানে গ্যাসের ট্যাগ প্রথম করে দাও, তাহলে আমরা যত প্রকার থিং, এখানে থিং তাহলে আমরা কি দেবো, ইট দেবো।
কারণে নাথিংটা নেগেটিভ অর্থে দিচ্ছে। নাথিং মানে নেগেটিভ অর্থে। তাহলে নাথিং যেহেতু নেগেটিভ আকারে দেওয়া আছে, তাহলে এখানে আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ করে দেব। কারণ আমরা প্রথমেই রুলে লিখছি কিন্তু যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব। তাহলে এখানে যেহেতু আমাদের নাথিংটা নেগেটিভ, তাহলে তুমি অ্যাফার্মেটিভ করে দাও। কেন? অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম। জ্ঞান দেওয়ার পরে তুমি এখানে যেহেতু আমরা বলছি যতবার ঠিক থাকবে, আমরা পুনরায় কি ব্যবহার করতে পারি? ইট। ইট দিয়ে দাও। নেক্সট চলে আসো পরের রুলে, রুল নাম্বার 5। এগুলো আমরা নিচে তাহলে রুল নাম্বার 5 এখানে কি হচ্ছে এখন দেখো। এম এর ট্যাগ কোশ্চেন হবে আর, তাহলে এম এর ট্যাগ কোশ্চেন হবে আর। এম তাহলে আমরা কি বসাতে পারবো? আর। তাহলে এম এর ট্যাগ কোশ্চেন হবে আর। তাহলে এখানে খেয়াল করো, এম এর ট্যাগ কোশ্চেন যদি আর হয়, তাহলে একটা एग्जांपल দিয়ে দাও এখানে। I am a student. I am যদি স্টুডেন্ট হয়, তাহলে এখানে আগে সেন্টেন্স লিখতে হবে। দেখো I am a student লেখার পরে এখানে ট্যাগ করে দাও। যেহেতু এখানে আমি বলছি am এর ট্যাগ হবে কি? আর হবে। তাই আর যদি হয় আর বসে দাও আর। আর এর পরে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি করব? অবশ্যই নেগেটিভ করব। আমাদের তিনটা প্রথমে ফর্মুলা দেওয়া ছিল, অ্যাফার্মেটিভ, এক অক্সিলারি ভার্ব, তারপরে আমরা কি করব? অ্যাফার্মেটিভ নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তারপরে শেষে কি করব আমরা 3 নম্বরে? অবশ্যই সাবজেক্ট অর একটা প্রোনাউন বসাবো। তাহলে এখানে দেখো এম যেহেতু আছে, আমরা বলছি আমি ট্যাগ হবে আর বসাইলাম। ঠিক আছে, ক্লিয়ার? আর বসাচ্ছি এখানে। আপনি দেখো যেহেতু অ্যাফার্মেটিভ, নেগেটিভ করে দাও আর এন। সাবজেক্ট এখানে আছে আই, প্রোনাউন আই, সেলফ, তাহলে এখানে আই করে দাও। এখন বুঝতে পারছো কেমন? বুঝতে পারছো না যে স্টুডেন্টস? এবার রুল নাম্বার যাও 6। রুল নাম্বার 6 দেখো, আমরা এখানে বলতে পারি যত প্রকার বডি থাকবে, যেমন নো বডি, এভরিবডি, সামবডি, এনিবডি, যত প্রকার বডি থাকবে আমরা প্রোনাউন হিসেবে দেটা ব্যবহার করব, অথবা বলতে পারো সাবজেক্ট হিসেবে আমরা দেটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে তোমাদের একটু শর্ট ফর্ম লিখে দিই। যত প্রকার বডি, যেরকম সামবডি, এভরিবডি, nobody, anybody, থাকলে আমরা বললাম যে কি বসাতে পারবো? একটু আগে বসে পড়বে দিয়ে বসাবো, দিয়ে বসবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু কথা খেয়াল করো। সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি, মানে যত প্রকার বডি থাকবে সাবজেক্টের মধ্যে দিয়ে বসাবে। হ্যাঁ, আরো কিছু শব্দ আছে যেখানে দিয়ে বসবে না। নো, এখানেও কিন্তু দিয়ে বসবে। বুঝতে পারছো? তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। হ্যাঁ, এটা এখন আমরা ট্যাগ কোশ্চেন করব। কিভাবে করব দেখো, আমরা জানি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে আমরা এখানে বডি পাইছি, তাহলে আমরা জানবো কিভাবে সেন্টেন্সটা লিখব। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। সেন্টেন্সটা লেখার পরে এখানে তোমরা খেয়াল করো যত প্রকার বডি, তাহলে এখানে অবশ্যই দিয়ে আসবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ না, তাহলে অবশ্যই তুমি এখানে ডন বসাতে পারবে। আর দিয়ে অবশ্যই বসাবো, কারণ যত প্রকার বডি থাকলে দিয়ে আসবে। আচ্ছা, এখানে এখন ডন, তুমি হেজিটেশনের মধ্যে তোমরা হয়তো আছো যে স্যার এখানে আপনি লাভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আপনি এখানে ডন কেন দিচ্ছেন স্যার? এখানে তো আমি ডাজও দিতে পারি। একটা খেয়াল করবে
আমরা ডাস কিন্তু সিঙ্গুলারে আসে, এটা কিন্তু থার্ড পারসন হওয়া সত্ত্বেও প্লুরাল নাম্বার, এই জন্য দের সাথে কখনো ডাচ হয় না, ডু হয়। তাহলে এখানে ডন্ট আমি এই কারণে দের সাথে ডন্ট দিলাম। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য আমি এখানে নেগেটিভ দিলাম। ক্লিয়ার? নেক্সট পরের রুলে আমরা চলে যাবো। 7 নম্বর রুল দেখো। রুল নম্বর 7। দেয়ার দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তার সাবজেক্ট অর্থাৎ কোনো হিসেবে তুমি দেয়ারই রাখতে পারো। তাহলে সংক্ষেপে লিখে দিই দেয়ার। দেয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে সেটার সাবজেক্ট অবশ্যই তুমি দেয়ারই রাখবে। দেয়ার। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা জানতে পারবো। এক্সাম্পল দেখো, দেয়ার আর many boys. এটা যদি আমরা ট্যাগ করি তাহলে এখানে দেখো পূর্বেই তোমাদের বলা হয়েছে যে আগে অবজেক্টের ভার্ব করবে আর তাহলে আরটা লিখে নিবা, তার আগে কি সেন্টেন্স তৈরি করবে। দেয়ার আর many boys লেখার পরে তুমি এখন এখানে ট্যাগটা করো। যেহেতু আমি আগেই বলছি যে আরটা অবজেক্টের ভার্ব, অবশ্যই আরটা আগে লিখবে। লেখার পরে দেখবা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভটা নেগেটিভে যাচ্ছে, অবশ্যই এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হলে তুমি কি করবে, অবশ্যই তোমাদের নেগেটিভ করতে হবে। আরএন্ট দিলা, দেওয়ার পরে আমি কিন্তু বলছি কিন্তু দেয়ার দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে কি বসবে, দেয়ারই বসবে। তাহলে দেয়ারকে বসা, আর নট দেয়ার। তাহলে তোমাদের এই 7টা রুল আছে, আরো কিছু রুল আছে তোমাদের আমি দেখাবো। রুল নাম্বার 8 দেখো। রুল নাম্বার 8 কে তুমি ফলো করো। হ্যাভ টু, হ্যাজ টু, আর একটা হচ্ছে তোমার হ্যাড টু। এই তিনটা যখন তুমি ট্র্যাক করছো কোনো সেন্টেন্সে তুমি পাবা এই তিনটা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে নিচে অক্সিলারি ভার্বটা তুমি ফলো করো অবশ্যই। আমি দেখো আমি নিজে যে লিখে দিচ্ছি আন্ডারলাইন করে, হ্যাভ টু অবশ্যই এখানে ডু বসবে, হ্যাজ টু এখানে বসবে ডাচ, হ্যাড টু এখানে বসবে ডিড। তাহলে তুমি যখন দেখে যে হ্যাভ টু আমি ডু বসাচ্ছি, হ্যাজ টু এ ডাচ বসাচ্ছি, হ্যাভ টু এ ডিড বসাচ্ছি, তাহলে যে কোনো একটা এক্সাম্পল যদি এটা দিয়ে আসে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তাহলে কিন্তু অবশ্যই তুমি করতে পারবে। দেখো এক্সাম্পল দিয়ে যাবে একটা, I have to do it। এটা যদি ট্যাগ কোথায় করা হয় তাহলে আমরা এখানে পাইছি তিনটার মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, কোনটা আছে হ্যাভ টু। তাহলে এখানে আমরা পুরোটা সেন্টেন্সটাকে লিখতে পারি I have to do it। তাহলে যেহেতু এখানে হ্যাভ টু পাওয়া গেছে আমরা, তাহলে আমরা কি দিব, এখানে ডু দিব। তাহলে অবশ্যই আগে দুটো দাও, দিলাম। দেওয়ার পরে সেন্টেন্সটা তোমাদের অবশ্যই জানতে হবে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু তোমরা বুঝতে পারছো যে এটা অ্যাফার্মেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ হলে আমরা এখানে কি করব, নেগেটিভ। তাহলে ডন করে দাও। আচ্ছা, ডন করে দেওয়ার পরে তোমাদের কিন্তু আমি পূর্বেই একটা ফর্মুলা তিনটা দিয়েছিলাম, প্রোনাউন আর সাবজেক্ট। এখানে কি আছে, সাবজেক্ট আই, আইটা বসে দাও। এখন একটার মাধ্যমে যদি আরেকটা পয়েন্টটা যদি হ্যাজ টু আসে তাহলে এখানে কিন্তু আই এর সাথে হ্যাজ টু আসবে না, জি এর সাথে আসবে। তখন তোমরা কি করবে, তখন তোমরা অবশ্যই ডাচ বসবে, ডাচ বসে দিলে হ্যাজ টু হয়ে গেল। আবার যখন হ্যাড টু আসবে তখন তোমাদের অক্সিলারি ভার্ব একটা, সেটা হচ্ছে ডিড বসে দিতে। এই আন্ডারস্ট্যান্ড, মানে একটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম, তোমার বাকিগুলো তোমরা চেষ্টা করো। দেখো এই 8টা রুল যদি তোমাদের জানা থাকে, যেহেতু তোমার ট্যাগ কোশ্চেন 5টা থাকবে, এই 8টা রুল জানা থাকলে এই 8টার মধ্যেই তোমরা 5টা কাউন্ট করবে। এই 8টা ভালো করে রুলগুলো জানবা, তোমাদের 5টা অবশ্যই তোমরা কাউন্ট করবে। এখন ট্যাগ কোশ্চেনে কিছু দেখো নেগেটিভ সাইড আছে, দেখো আমি কিছু নেগেটিভ সাইড আছে, সেই নেগেটিভ সাইডগুলো লক্ষ্য করবে, অবশ্যই লক্ষ্য করবে। কারণ যখন কোনো ট্যাগ কোশ্চেনে আমরা যদি নট ব্যবহার ছাড়াও কিন্তু নেগেটিভ হয়, সেটা দেখো তোমরা নেগেটিভ হয়। নেগেটিভ ওয়ার্ডগুলো দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি। প্রথমে দিবা সেলডন, তারপর দিতে পারো হার্ডলি,
barely, a few, লিটারও দিতে পারবে। এগুলো হচ্ছে তোমার নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমার যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ নাও লেখা থাকে, তারপরে যদি এই অর্থটা থাকে, অবশ্যই তুমি সেখানে নট আর লিখবে না, কারণ কি এগুলো সব নেগেটিভ অর্থ। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। হি seldom comes here, এটাকে যদি আমি ট্যাগ কোশ্চেনে পরিণত করতে পারি, দেখো এখানে কিন্তু আমার seldom, তার মানে কি এটা নেগেটিভ অর্থ আসছে না, দেখো তাহলে এটা অবশ্যই নেগেটিভ। তাহলে তুমি খেয়াল করো, প্রথমে লেখো সেন্টেন্সটা, হি seldom comes here। প্রথমে লিখতে হবে তো তোমার বলতে, লেখার পরে তুমি এখানে দেখতে হবে তোমার এখানে কোনো সাহায্যকারী অক্সিলারি ভার্ব কিন্তু নাই, তাহলে তোমাকে কিন্তু খুলে নিতে হবে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে, তাহলে সেটা দুটো টেন্সকে ডিপেন্ড করবে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট সাহায্যের ভার্ব তোমরা নিতে পারবা অবশ্যই ডু আর ডাজ, আর পাস্ট ইনডেফিনিট একটা, সেটা হচ্ছে ডিড। তাহলে এখানে এখন কিভাবে বুঝতে পারবা যে এটা ডিড বসাবা না ডাজ বসাবা না ডু বসাবা? একটা জিনিস সবসময় খেয়াল করবা, যখনই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট পাবো অবশ্যই ডু আর ডাজ ব্যবহার করতে পারবো। আর ডাজটা কখন আসবে শুধুমাত্র একটু খেয়াল করবা, সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের এস বা ইএস থাকে তাহলে সেখানে অবশ্যই ডাজ ব্যবহার করবে। দেখো এখানে একটি ডিফারেন্স, এখানে দেখো এর পরে কিন্তু আমার অবজেক্ট ভার্ব আসছে, সেটা হচ্ছে এস দ্বারা আসছে, তাহলে অবশ্যই এটা আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে আমরা ডু আর ব্যবহার করতে পারবো না, কারণ ভার্বের সাথে এস বা ইএস যোগ করে তখন ডাজ বসে, তাহলে এখানে অবশ্যই তুমি ডাজ বসাবে। ডাজ বসানোর পরে এখন দেখো অনেকেই খেয়াল করতেছো, বলো তো এখানে নট আসবে কি আসবে না? অনেকেই চিন্তা করছে স্যার নট তো আসবে, আপনি তো বলছেন অ্যাফার্মেটিভ, কিন্তু না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না, কারণ কি আমি তোমাদের কিন্তু নেগেটিভ লিখে দিচ্ছি। দেখো সেলডম, হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, এ ফিউ, লিটল, তাহলে এর মধ্যে সেলডম তোমাদের কমন বসে। দেখো তাহলে এই সেলডম যদি কমন পড়ে তাহলে কি আমার এখানে নট বসবে? কারণ এখানে কিন্তু নট অলরেডি আমি কিন্তু বসাই দিচ্ছি ওয়ার্ডগুলো দ্বারা, এগুলো দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, তাহলে এখানে আর নট আসবে না। তাহলে তুমি এখানে ডাজ অক্সিলারি দিতে পারবা যেটা তুমি খুঁজে বার করছো। আর এখানে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে প্রোনাউন দিতে পারো অথবা সাবজেক্ট। এখানে প্রোনাউন কি আছে? হি, তাহলে তুমি এখানে হি দিতে পারো। তাহলে একটা প্রশ্ন করছি ওই দিন, তাহলে বোঝা যাবে। তাহলে আমি আশা করি তোমরা এই নেগেটিভগুলো ভালো করে একটু মেমোরাইজ করবা, যাতে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। কারণ এগুলো যদি তোমার জানা না থাকে এই নেগেটিভগুলো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই নট বসিয়ে দিবা। এগুলো তোমরা ভালো করে একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো ট্যাগ করতে কিন্তু আমি তোমাদের ফর্মুলাও লিখে দিচ্ছি, শর্ট ফর্মও লিখে দিলাম, রুলস আফটার লিখে দিলাম, নেগেটিভ সাইড লিখে দিলাম। এখন কিছু ব্যতিক্রম আছে, সব জিনিসেরই কিছু এক্সেপশনাল পাওয়া যায়, ট্যাগ কোশ্চেনেরও আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আমি তোমাদের দেখাবো। এটা আমি সেটাই ব্যতিক্রমগুলো দেখো। ব্যতিক্রম দেখো, আমরা জানি যে আমাদের দেশটাকে মায়ের সাথেই তুলনা করা হয়। একটা এক্সাম্পল দেওয়া হোক, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। দেশের ক্ষেত্রে কি হতে পারে? দেখো দেশের ক্ষেত্রে কি হতে পারে? দেখো আমরা দেশের ক্ষেত্রে দু একটা উদাহরণ দিয়ে জানতে পারবো কেমন করে ব্যতিক্রম হতে পারে। আগে থেকে একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ ইজ এ বিউটিফুল, বাংলাদেশ ইজ এ বিউটিফুল। এটা লেখার পরে এটা আমরা ট্যাগ করবো। তাহলে আমরা কিভাবে করবো? দেখো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তাহলে আমরা ট্যাগ করছি, আমরা নিয়ম জানি, প্রথমে আমাদের সব তুলতে হবে, কমা করবো। দেখো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লেখার পরে এখানে আমরা প্রথমে কি যাবো? ওই যে তিনটা ফর্মুলা প্রথমে লিখে দিলাম, তিনটা ফর্মুলা কি আছে? অক্সিলারি ভার্ব আগে লিখে দাও, ইজ লিখলাম। লেখার পরে অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সাইড, তাহলে আমাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, ফর্মুলাতে লেখা আছে। তাহলে এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করে অবশ্যই আমাকে এখানে একটা নট বসাতে হবে। তোমাদের শর্ট ফর্ম কিন্তু আমি লিখে দিছি, মনে রাখবা নট কিন্তু এন ও টি বসাবো না, এন আমাদের উপরে টি বসাবো। তাহলে শর্ট ফর্ম এখানে ইজ নট হবে, ইজলি এটাকে বলা হবে। আচ্ছা, লেখার পরে বাংলাদেশ, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, সোনার দেশ বাংলাদেশ, বাংলাদেশকে কিন্তু অবশ্যই তুমি মায়ের সাথে তুলনা করতে পারবে। তাহলে মা আমাদের কি
পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? অবশ্যই স্ত্রীলিঙ্গ। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি বসে? হি না সি? অবশ্যই অবভিয়াসলি সি বসবে। সি বসানো হবে, সি বসে দিয়ে ত্যাগ করে দিলাম। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, খেয়াল করবেন। শুধুমাত্র দেশের ক্ষেত্রে যে আমরা সি বসাবো সেটাও না, কিছু কিছু দেশের ক্ষেত্রে হিও বসে। তোমরা কি জানো কোন কোন দেশের ক্ষেত্রে হি বসে? তোমরা অবভিয়াসলি জানো না, হয়তো কিছু অনেকেই জেনে থাকবে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারো না কেন এখানে হি বসে। দেখো আমি কিছু দেশের এক্সাম্পল দিচ্ছি। জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া। দেখো এই তিনটা দেশ অনেক বিগ একটা দেশ, বড় দেশ। জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া। শুধুমাত্র এই তিনটা দেশের ক্ষেত্রে অবশ্যই তুমি হি বসাবে, তখন আর সি বসাবে, হি বসবে। এখন তোমরা বলবে স্যার আপনারা একটু আগেই বললেন যে দেশের নামের আগে সি বসে, দেশকে মায়ের সাথে তুলনা করা যায়। এখন আপনি নিজেই বলতেছেন যে এটা পুরুষ বলতে এখানে হি বসবে, স্যার এখানে সি কেন বসবে না? আমাদের একটু বুঝে যায়, তোমাদের মনে অবশ্যই এটা প্রশ্ন দেখবে। দেখো আমি তোমাদের বিশেষ করে বাংলাদেশ বলছিলাম মায়ের সাথে তুলনা করা হয়। শুধুমাত্র তিনটা দেশ, জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া, এগুলো হচ্ছে তোমার ফাদার অফ নেশন বলা হয়। মাদার অফ নেশন নয়, ফাদার অফ নেশন বলা হয়। তারকে বাবাদের সাথে তুলনা করা হয়েছে, ফাদারলি তুলনা করা হয়েছে। তাই অবশ্যই বাবাকে ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। তাহলে কি বসবে? এখন যদি মা বোঝালে মেয়ে বোঝালে হি বসে, তাহলে ফাদার যদি নেশন দিতে হয় তাহলে কি বলবে? হি বসবে। তাহলে এখানে অবশ্যই এটাই তোমাদের ছিল দেশের প্রতি ব্যতিক্রম। তোমরা এটা হয়তো কোনো বই পাবো না, কিন্তু আমি পাইছি, আমি পাই তোমাদের এটা আমি শেখালাম। আজকে তোমার নতুন একটা টপিক শিখবো যে বাংলাদেশ মায়ের সাথে তুলনা করা এজন্য সি, আর কিছু কিছু দেশ আছে যেগুলো বাবার সাথে তুলনা করা হয়, বলা হয় ফাদার অফ নেশন, সেগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই হি বসাবো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। রাশিয়া ইজ এ বিগ কান্ট্রি। দেখো প্রথমে তোমার বই তো অবশ্যই তুলে নেবে। তারপর কি লিখবে? এখন তোমরা নিজেরাই পারবে। দেখো অবজেক্ট ভার্ব ইজ আছে, ইজটা লিখবে। তারপর কি লিখবে? অবশ্যই এটা অ্যাফার্মেটিভ। তাহলে কি করবা? কোনটারে করে দাও নেগেটিভ, তাহলে নট করে দাও। তারপর কি লিখবে? দেখো রাশিয়া যেহেতু পিতৃপ্রধান, তাই ভিতরে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যারা বুঝতে পারবে না তারা আমাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবে। আমি আবার নেক্সটে প্রয়োজনে আমি আবার লিখে দেখে তোমাদের বুঝে দেবো, কিন্তু না বুঝলে অবশ্যই বলবো। আশা করি তোমাদের যে ট্যাগ কোশ্চেনের রুলস আমি, তারপর ফর্মুলা, নেগেটিভ, তারপরে কিছু দেশের ক্ষেত্রে এক্সেপশনাল দেখালাম, ওগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। অবশ্যই জানে নিজে নিজে একটু পাশের চেষ্টা করবা। এক্সারসাইজ আছে, এক্সারসাইজ দেখবা, কিছু টেস্ট পেপার দেখবা, ফলো করবা। আমাদের কিছু কিছু বই আছে, ভালো ভালো লেখকের বই আছে, সেগুলো তোমরা একটু খেয়াল করবে। এগুলো করলে তোমাদের হবে কি, তোমাদের চর্চাটা হবে। তোমার চর্চা হবে, তোমার সেটা ভুলে যাবে। অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। তো আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনা ভাইরাস যে সবাই করতেছে, তোমার বাসার বাইরে থেকে বাড়াও না, কিন্তু পড়ালেখাটা বাসায় মনোযোগ সহকারে। এই বলে আমি আমার শেষ করছি।